কিছু মুভি আছে যেগুলোর প্রথম দিকে মনে হয় আরে এত বোরিং মুভি হয় কি করে, কিন্তু সময় যত গড়াতে থাকে ততই তুমি এমন গভীর রহস্যে ফেসে যেতে থাকো যার থেকে বেরিয়ে আসা আর সম্ভব না। ঠিক এমনই এক মাস্টারপিস মুভি হলো উল্লিদাভারু কান্দান্থে। একটা রহস্য, কিন্তু চারটা মানুষের কাছে চার রকম। এখানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা নির্ণয় করা সহজ ব্যাপার নয়। তো আমি গল্পের কাহিনী পুরোপুরি রিভিল করে স্পয়লার দিচ্ছি না, শুধু এটাই বলবো যে এক সেকেন্ডও ভিডিও থেকে চোখ সরিও না, কেননা প্রথমে তোমার বুঝতে অসুবিধা হলেও ধীরে ধীরে সব দুয়ে দুয়ে চার হয়ে যাবে। তো চলো আজ এক্সপ্লেন করি অন্য লেভেলের এক মুভি উল্লিদাভারু কান্দান্থের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা রোজিনা নামের এক সাংবাদিকের সাথে পরিচয় হই, যে অনেক দিন পর তার জন্মস্থান কর্ণাটকের মালপে গ্রামের একটা মামলার তদন্তে ফিরে আসে। এই গ্রামের বেশিরভাগ মানুষই জেলে, তারা মূলত আরব সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এরপর আমরা দেখি রোজিনা নিজের রুমে বসে একটা আর্টিকেল লিখছে। এই লেখার মাঝখানেই সে থানায় চলে যায়, যেখানে একজন আসামির সাথে সে দেখা করে। রোজিনা তার কাছে একটা কাহিনী জানতে চায়, আর সে তাকে বলে যে বলো আসলে সেদিন কি ঘটেছিল। কিন্তু আসামিকে দেখা যায় যে সে ভয়ে কাঁপছে এবং রোজিনার সামনেই কান্নায় ভেঙে পড়ছে। তাকে কান্না করতে দেখে রোজিনার খুব খারাপ লাগে। এরপর সিন কাট হয়। এবার রোজিনাকে দেখা যায় সে এক প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতে গেছে। সেই ব্যবসায়ী তাকে কফির অফার করে, কিন্তু রোজিনা তাকে জানায় যে সেখানে কফি খেতে আসেনি, বরঞ্চ গুরুত্বপূর্ণ একটা কাজ করতে এসেছে। ঠিক তখনই রোজিনাকে বলতে শোনা যায় একটা ঘটনার অনেক দৃষ্টিকোণ থাকে, কারো কাছে যা সত্য অন্যর চোখে তা ভুলও হতে পারে, তাই সত্য নির্ধারণ করা সহজ নয়। একটা ঘটনার পিছনে অনেকগুলো দৃষ্টিকোণ থাকে, আর ওই ঘটনাটি সত্য না মিথ্যা তা আপনার ঘটনা দেখার দৃষ্টিকোণ থেকে নির্ধারিত হয়। আসলে রোজিনা এতক্ষণ যে দুজনের সাথে দেখা করেছে তারা দুজনেই কোনো না কোনো ভাবে একটা ঘটনার সাথে জড়িত। রোজিনা এখন তাদের প্রত্যেকটা দৃষ্টিকোণ থেকে সেই সত্য ঘটনা খুঁজে বের করার চেষ্টা করছে। এখন কি যে সেটা তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি এই ছবিটার গল্প নন লিনিয়ার গ্রামার এবং রসমন ইফেক্টের স্ট্রাকচার ফলো করে তৈরি করা হয়েছে। আর রসমন ইফেক্ট বলতে বোঝায় ভিন্ন ভিন্ন ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে একটা ঘটনার বর্ণনা, যেখানে ঘটনা একটাই কিন্তু ঘটনা দেখার দৃষ্টি সম্পূর্ণ আলাদা। তাই তোমাদের সবাইকে অনুরোধ করব ছবিটা খুব মনোযোগ দিয়ে দেখার, অন্যথায় তোমরা এই গল্পটা ভালোভাবে বুঝতে পারবে না। তো চলো আবার গল্পে ফেরা যাক। এর পরের দৃশ্যে দেখা যায় রোজিনা তার অফিসের বসের সঙ্গে একটা ঘটনার আর্টিকেল কেমন হবে সেটা নিয়ে আলোচনা করছে। সে তার বসকে বোঝায় একই ঘটনার উপরে ভিন্ন ভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন ভিন্ন রকম আর্টিকেল দেখা যায়। এমনকি নিজেদের দৃষ্টিভঙ্গি থেকেও যদি আমরা ঘটনাটা উপস্থাপন করি তাহলে প্রত্যেকটা পাঠক তার নিজের মতো করে বিচার করবে। তাই রোজিনা সিদ্ধান্ত নেয় এই ঘটনা নিয়ে 5 থেকে 6টা ভিন্ন ভিন্ন আর্টিকেল তারা লিখবে। তার বস এই বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্ব দেয় এবং রোজিনাকে পরের সপ্তাহের মিটিং এর জন্য 6টা আর্টিকেল প্রস্তুত করতে বলে। তার বস প্রথম আর্টিকেলের শিরোনাম সম্পর্কে জানতে চাইলে রোজিনা জানায় যে সে এই আর্টিকেলের টাইটেল দিয়েছে অ্যাজ সিন বাই দ্য বেস্ট। এর পরের দৃশ্যে দেখা যায় একটা ছেলে গির্জায় লুকিয়ে আছে। সে গির্জার ফাদার এবং একজন পুলিশ অফিসারের কথাবার্তা লুকিয়ে শুনছিল। তবে হঠাৎই পুলিশ অফিসার ও ফাদার তাকে দেখে ফেলে। তাই ছেলেটা তখন পালাতে চেষ্টা করলে বাইরে থাকা পুলিশ সদস্যরা তাকে ঘিরে ফেলে। এরপর পুলিশরা তাকে গাড়িতে তোলার সময় হঠাৎ গির্জার মধ্যে থেকে আর একটা গাড়ি চলে আসে। এবার গাড়ি থেকে গলায় ক্যামেরা ঝোলানো এক বাচ্চা মেয়ে নেমে আসে এবং ক্যামেরা দিয়ে ছেলেটাকে ধরে নিয়ে যাওয়ার পুরো ঘটনা ছবি করে রাখে। এরপর আবারও সিন কাট হয় এবং দেখা যায় রোজিনা সাহিল নামের এক টাক মাথার লোকের সাথে কথা বলছে। সাহিল তাকে সেই ছেলেটার কথা বলেছিল যাকে আমরা একটু আগে পুলিশের হাতে অ্যারেস্ট হতে দেখেছিলাম। মূলত এখান থেকে সিনেমার মূল কাহিনী শুরু। এই সিনেমার অনেকগুলো চ্যাপ্টার আছে, আর সেই চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ভয়েস অফ সাইলেন্স। তো চলো শুরু করি প্রথম চ্যাপ্টারের কথা। সাহিল তাকে জানায় যে সেই ছেলেটার নাম রিচি। ছোট থেকে সে খুব দুষ্টু স্বভাবের ছিল। মাত্র 12 বছর বয়সে সে এক ছেলেকে খুন করে, কারণ সে তার বন্ধু রঘুকে মেরেছিল। এরপর রঘু পালিয়ে যায় আর রিচি 8 বছর পর মুক্তি পেয়ে মালপে গ্রামে আবারও ফিরে আসে। এরপর সে রঘুকে বহু খোঁজার চেষ্টা করে, কিন্তু সে তার কোনো খোঁজ পায় না। সাহিল তাকে জানায় সে মুম্বাইয়ে থাকার সময় এক লেডিসের বাড়িতে গিয়ে রঘুকে দেখে এসেছিল। রঘু 12-13 বছর বয়সে মালপে থেকে পালিয়ে মুম্বাই চলে যায়। সেখানে সে পোর্ট এলাকায় ছোটখাটো চাকরি করত এবং পরে ক্যাশিয়ার হিসেবে কাজ শুরু করেছিল। এরপর সে পোর্টের আশেপাশে স্মাগলিং এর সাথে যুক্ত হয়ে পড়ে। এভাবে এক সময় নেভি অফিসারের সাথে তার ঝগড়া বাঁধে এবং সে তাকে মেরে ফেলার পর নিজেকে বাঁচাতে একটা গ্যাংয়ের আন্ডারে চলে যায়। আর এরপর থেকেই সে ওই গ্যাং থেকে আর বেরোতে পারেনি।
এবার রোজিনা জানতে চায় যে এত বছর পরেও কখনো তার গ্রামে ফেরার ইচ্ছা হয়নি। জবে সাহিলসা বলে খারাপ স্মৃতি তাকে ফিরতে দেয়নি, আসলে মানুষ কখনো পুরাতন অতীত ভুলতে পারে না। এরপর রোজিনা জানতে চায় রঘু যে মুম্বাইয়ের এক বারে কাজ করত সেই বারের নাম কি। সাহিলসা কিছুক্ষণ ভেবে মনে করার চেষ্টা করে এবং তারপর জানায় যে সেই বারের নাম ছিল রূপা। এরপর রোজিনা জিজ্ঞেস করে যে আপনি রঘুর সাথে শেষ কবে দেখা করেছিলেন। তখন সে জানায় যে প্রায় 1 বছর আগে। সেদিন রঘু নেশাগ্রস্ত অবস্থায় অনেক কথা বলেছিল। যখন আমি তাকে তার বাবার মৃত্যুর খবর দিই তখন সে খুব ভেঙে পড়ে। এর পরের দিন সে আমাকে মুম্বাইয়ের হারবারে ডেকেছিল। সেখানে রঘু জানতে চায় তার বাবা কিভাবে মারা গেছে। তখন সে জানায় যে 4 বছর আগে তার বাবার লিভার ক্যান্সারে মারা যায়। রঘু তাদের গ্রাম ছেড়ে যাওয়ার পর তিনি প্রচুর মদ খেতেন। এরপর রঘু তার মায়ের কথা জিজ্ঞেস করে বলে যে তিনি কেমন আছেন। জবে সাহিলসা জানায় তিনি ভালোই আছেন, তবে তার সাথে খুব কম দেখা হয়। শেষবার মাছ বাজারে তার সাথে দেখা হয়েছিল। তখন রঘু আবারও জানতে চায় যে মা কি আসলেই ভালো আছে। সাহিলসা উত্তর দেয় তিনি একা থাকেন, একজন মানুষ কখনো একা ভালো থাকতে পারে না। তখন সাহিলসা তাকে সব ভুলে আবারও মালপেতে ফিরে আসার পরামর্শ দেয়, কিন্তু রঘু বলে ওখানে ফিরে আমি কিছুই করতে পারবো না। যাদের সাথে আমি এখানে আছি এখন তারা যদি জানতে পারে আমি তাদের ছেড়ে চলে গেছি তাহলে তারা আমাকে মেরে ফেলবে, তাই তাদের ছেড়ে আমার এই শহরের বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তখন সাহিলসা রঘুকে বলে তাহলে তুমি তোমার মাকে নিয়ে এখানে চলে আসো, কিন্তু রঘু জানায় তার মা ওখানে শান্তিতে আছে, তাই তাকে ওখানে থাকতে দেওয়াই ভালো। এরপর রঘু সাহিলসার কাছে তার ছোটবেলার বন্ধু রুচির খবর জানতে চায়। সাহিলসা জানায় মালপোতে শঙ্কর নামের এক কালো ব্যবসায়ীর আন্ডারে থেকে রিচি এখন ব্যবসা সামলায় এবং সে পুরো বখাটে হয়ে গেছে। সে আরো জানায় যে তুমি পালানোর পর সে 8 বছর রিমান্ড হোমে ছিল, কিন্তু তারপরও সে বিন্দুমাত্র বদলায়নি। এই কথা শুনে রঘু দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে। এরপর সে হঠাৎ উঠে দাঁড়ায় এবং সাহিলসার হাতে কিছু টাকা দিয়ে বলে যে এই টাকা যেন সে তার মাকে দেয়, এছাড়াও আরো টাকার দরকার হলে সে যেন তাকে জানায়। এছাড়াও সে অনুরোধ করে বলে যে মালপোর কেউ যেন না জানে সে তার সাথে দেখা করতে এসেছে। এই ঘটনার বেশ কয়েকদিন পর রঘুর সঙ্গে তার আর কোনো যোগাযোগ ছিল না। তবে হঠাৎ একদিন রঘু তাকে ফোন করে জানায় যে সে মালপে গ্রামে আসবে এবং তার মাকে নিয়ে সে দুবাই চলে যাবে। এর জন্য সে পাসপোর্ট রেডি রাখতে বলে। এরপর রঘু সাহিলসাকে জানায় যে সে মুম্বাই ও এক আমেরিকান গ্যাংয়ের মাধ্যমে ডিল হওয়া একটা লাল ব্যাগ চুরি করে পালিয়ে এসেছে। ফলে গ্যাংটি যেন তার খোঁজ না পায় তার জন্য তার একটা গোপন আশ্রয় চায়। সাহিলসা তার অনুরোধে লুকিয়ে থাকার একটা ব্যবস্থা করে দেয়। এরপর রঘু তাকে একটা গাড়ির ব্যবস্থা করতে বলে, কারণ সে চাইছে তার মায়ের সাথে দেখা করতে। যখন রঘু মায়ের বাড়িতে যায় ও দরজায় নক করে তখন প্রথমেই তার মার দরজা খোলে না। রঘু ফিরে আসার সময় হঠাৎ পিছন থেকে তার মা দরজা খুলে ডাক দেন। এই জায়গাটা এতটাই ইমোশনাল ছিল যে এটা তোমাকে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব নয়। এরপর সাহিলসা জানায় রঘু তাকে বলেছিল মায়ের সাথে দেখা করার পর মা রাজি হয়ে গেছে তার সাথে দুবাই যাওয়ার জন্য, এমনকি পরের দিন রাতে খাবারও দাওয়াতও দিয়েছে। এই কারণে রঘু বেশ খুশি ছিল। এরপর রঘু যেখানে সাহিলসা তার থাকার ব্যবস্থা করে দিয়েছিল সেখানে হঠাৎ বাইরে একটা গাড়ির আওয়াজ শুনতে পায়। সে ফোন রেখে বাইরে তাকিয়ে দেখে হয়তো মুম্বাইয়ের গ্যাংস্টাররা তাকে খুঁজে বের করতে এসেছে। ঠিক তখনই এন্ট্রি হয় রঘুর ছোটবেলা বন্ধু রিচির। সে দরজায় লাথি মেরে রঘুর লুকিয়ে থাকা ঘরে ঢুকে পড়ে। আর এখান থেকেই শুরু হয় মুভির দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টার 2 রিচার্ড অ্যান্থনি আকার রিচি। এখানে দেখা যায় মুভির শুরুতে জেলে বন্দি থাকা আসামিটি ছিল রিচির বন্ধু, আর যে ব্যবসায়ীর সঙ্গে রোজিনা কথা বলছে সেই ব্যবসায়ীর আন্ডারে রিচি কাজ করত। তার নাম শঙ্কর পূজারী, আর জেলে থাকা লোকটির নাম দীনেশ। দীনেশ রোজিনাকে বলে সে কি বলবে, সে তার ভাইকে হারিয়েছে। অন্যদিকে শঙ্কর পূজারীর মুখ থেকে শোনা যায় রিচি ছিল তার ছেলের মতো। এরপর রিচির কিছু অদ্ভুত কার্যকলাপ দেখানো হয় এবং তার স্বভাব সম্পর্কে ধারণা দেওয়া হতে থাকে। মূলত এখানে যেসব ঘটনা আমরা দেখছি সেগুলো হচ্ছে রোজিনার নেওয়া সাক্ষাৎকারের একটা অংশ, আর এই ঘটনায় জড়িত 5 জন ব্যক্তির বয়ান থেকে মূলত গল্পটার নির্মাণ হচ্ছে। দেখা যায় রিচি একজন রকচটা, বেপরোয়া এবং গুন্ডা স্বভাবের ছেলে। রোজিনা রিচিকে আগে থেকে চিনত। তাদের মধ্যে ক্যামেরা নিয়ে এক পর্যায়ে ঝগড়া হয়। রিচি রোজিনার ক্যামেরা আটকে রাখে এবং একটা পুরাতন ছবি নিয়ে তাদের তর্ক বাঁধে। রিচির বন্ধুরা রোজিনাকে নিয়ে হাসাহাসিও করে। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে সে ছোট্ট মেয়েটি যে পুলিশের গাড়িতে তোলার সময় বাচ্চাটির ছবি তুলেছিল সে আসলে ছিল রোজিনাই। রিচি রোজিনাকে বলে তার ছোটবেলায় সেই ছবিটা যেন তাকে ফেরত দেওয়া হয়, কিন্তু রোজিনা জানায় সে ছবিটা হারিয়ে ফেলেছে তাই ফেরত দিতে পারবে না।
এরপর দেখা যায় রোজিনা সেই ছোটবেলার গির্জায় যায় এবং গির্জার ফাদারের কাছে রিচি সম্পর্কে জানতে চায়। এখানে দেখা যায় সেই ফাদার আসলে রিচির নিজের বাবা। তিনি রিচির সব কুকর্ম সম্পর্কে রোজিনার সঙ্গে আলোচনা করতে থাকে। রিচির বাবা তাকে জিজ্ঞেস করে সে কেন নিক্সনের নাক ভেঙে দিয়েছে। রিচি এই কথা শুনে নিক্সনকে না চেনার ভান করে। এরপর তার বাবা আবার জিজ্ঞেস করে যে তুমি এমন করো কেন, লোকজন প্রার্থনা করতে এসে আমার কাছে তোমার নামে অভিযোগ করে। রিচি এতে রেগে যায় এবং বাবার সাথে ঝগড়া করে চলে আসে এবং তার বন্ধুদের বলে নিক্সন নামের কাউকে খুঁজে বার করতে হবে। এরপর রিচির বন্ধুরা নিক্সনের খোঁজ দেয়। এক পর্যায়ে রিচি একটা ক্রিকেট মাঠে নিক্সনকে দেখে। মাঠের মধ্যেই সে নিক্সনের ব্যান্ডেজ করা নাক একেবারে ভেঙে দেয় এবং বলে যেহেতু লোকজনকে বলে বেড়াচ্ছিস যে আমি তো নাক ভেঙে দিয়েছি, তাই এবার সত্যিকারেই আমি তো নাক ভেঙে দিলাম। এই দৃশ্য দেখে রিচির বন্ধুরা হাসতে থাকে। এখান থেকে বোঝা যায় যে রিচি একজন অত্যন্ত আক্রমণাত্মক মানুষ, যার কথাবার্তা থেকে সহজেই ঝগড়া ও মারামারি বাঁধে। এরপর তারা ভ্যানে করে মালপে গ্রামের হারবারের এলাকায় যায়। সেখানে দেখা যায় লাভার বয় নামের এক পরিচিত যুবক একটা ছোট্ট ছেলেকে নিয়ে বোটে কাজ করছে। ছেলেটার ডাকনাম ডেমোক্রেটিস, যদিও আসল নাম অন্য কিছু। আসলে গ্রামের সবাই মজা করে তাকে এই নামেই ডাকে। লাভার বয়ের আসল নাম হচ্ছে মুন্না। সে একজন মাছ বিক্রেতা এবং গ্রামের এক সুন্দরী মেয়ে তাকে খুব পছন্দ করে, কিন্তু সে তাকে কিছু বলতে সাহস পায় না। তাদের মধ্যে চোখাচোখের একটা কেমিস্ট্রি আছে। দুজনে একে অপরকে দেখলে মুচকি হাসে। সবাই জানে মুন্না তাকে পছন্দ করে, এর জন্য সবাই তাকে লাভার বয় বলে ডাকে। যদিও বা সে এই নাম শুনে প্রচন্ড বিরক্তও হয়। এই সময় রিচি ও তার বন্ধুরা সেখানে আসে বিয়ার কেনার জন্য। তারা ডেমোক্রেটিক্সকে ডেকে বিয়ারের পেটি আনতে বলে। রোজিনা এই ডেমোক্রেটিক্সের কাছ থেকেও ঘটনার বর্ণনা শুনছিল। সে জানতে পারে ডেমোক্রেটিক্স বিয়ারের পেটি এনে দেয় এবং রিচি ও তার বন্ধুদের সঙ্গে মজার ছলে কথা বলে। এরপর মুন্না তাকে কাজে ডাক দিলে সে চলে যায়। যাওয়ার আগে রিচি তাকে কিছু টাকা দেয়, যা সে দৌড় দিয়ে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় রিচি ও তার বন্ধুরা একটা বোটে চড়ে কোথাও যাচ্ছে। রাতের বেলায় তাদের সমুদ্র পাড়ে বিয়ার খেতে ও শুয়ে থাকতে দেখা যায়। পাশে জন্মাষ্টমীর অনুষ্ঠানের জন্য কিছু লোক মেকআপ করছে। এই দৃশ্য দেখে রিচি ও তার বন্ধুদের মনে পড়ে যায় আজই শঙ্কর ভাইয়ের বাড়িতে পুজো আছে। তাই রিচি তখন দীনেশকে জিজ্ঞেস করে যে পুজো কখন। জবাবে দীনেশ জানায় আজ রাতেই। এই কথা শুনে তারা উঠে পড়ে এবং শঙ্করের বাড়ির দিকে যায়। সেখানে সেদিন ঐতিহ্যবাহী জন্মাষ্টমীর নাট্যনৃত্য চলছিল। শঙ্কর রিচিকে বাসু নামের একজন লোককে খুঁজতে বলে। রিচি চায় সেই রাতে বাসুকে ধরে ফেলতে, কিন্তু শঙ্কর মানা করে বলে যে এই কাজ কালকে করবে। পরের দিন দেখা যায় শঙ্কর মুন্নাকে তার বাড়িতে ডাকছে। এরপর মুন্না এলে তাকে অপেক্ষা করতে বলা হয়। এই সময় শঙ্কর রিচিকে বোঝাচ্ছিল যাতে সে রাগের মাথায় কাউকে মেরে না ফেলে। এদিকে দীনেশ খবর পায় যে বাসু জন্মাষ্টমীর অনুষ্ঠানে বাঘ সেজে নাচছে আর তাকে চৌরাস্তার কাছে পাওয়া যাবে। এই কথা শুনে রিচি ও তার বন্ধুরা সেখানে রওনা হয়। এবার চৌরাস্তার কাছে রিচিকে দেখা যায় বাঘ সাজা নর্তকদের সাথে নাচতে নাচতে বাসুকে খুঁজে বের করছে। এরপর বাসুকে পেয়ে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলা হয়। ডেমোক্রেটিক্স ও তার বন্ধুদের দেখা যায় সাইকেল চালিয়ে রিচিদের পিছনে যাচ্ছে। এর মধ্যে একজন এসে রিচিকে খবর দেয় শঙ্কর ডেকেছে, কারণ রঘু শহর থেকে ফিরে এসেছে। এই খবর শুনে রিচি তার এক বন্ধুকে বলে বাসুকে হারবারে নিয়ে যেতে, আর সে নিজে রঘুকে খুঁজতে বের হয়। ঠিক এখানে পূর্বের চ্যাপ্টারের সঙ্গে একটা সংযোগ তৈরি হয়, যেখানে রঘু একটা গাড়ির শব্দ শুনে ভয় পেয়েছিল। আসলে সেই গাড়িতে রিচি এসেছিল। রিচি ঘরে ঢুকে রঘুকে বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং দীনেশকে ঘরের মধ্যে খুঁজতে বলে। এরপর রিচি রঘুকে একটা গল্প শোনায়। গল্পে একটা কিউবান বাচ্চা ছিল যে তার ভাষায় প্রতিদিন গুড মর্নিং এবং উই মিট ওয়ান্স অ্যাগেন বলতো। মালওয়ান বাচ্চাটা বুঝতো না কি হচ্ছে। একদিন কিউবান বাচ্চাটাকে সে মারলেও সে কোনো কারণ বুঝতে পারেনি। রিচি রঘুকে বোঝাতে চায় যেন সে কিউবান বাচ্চার জায়গায় নিজেকে বসায় আর ভাবতে বলে যে তুই মার খাচ্ছিস, কিন্তু টের পাচ্ছিস না তুই কেন মার খাচ্ছিস। রঘু এসবের কিছু বুঝতে না পারলেও রিচি তাকে জিজ্ঞেস করে যে তুই কি কনফিউজ হয়ে গেছিস। তারপর রিচি রঘুর কাছে থাকা ব্যাগের কথা নিয়ে আসতে বলে। যদি ব্যাগ না দেওয়া হয় তাহলে তাকে মেরে ফেলা হবে। রঘু বলে আমার কাছে কোনো ব্যাগ নেই। তবে সেই কথাটা শেষ হওয়ার আগেই দীনেশ ব্যাগটা খুঁজে বের করে আনে। রিচি তার মাথায় বন্দুক ঠেকিয়ে জিজ্ঞেস করে যে প্রথমে কি বলেছিলি মনে কর। রঘু বলে অ্যাটেনশন প্লিজ। তখন রিচি অবাক হয়ে বলে যে তাহলে অ্যাটেনশন কেন দিলি না। এরপর আবার প্রশ্ন করে তারপর কি বলেছিলাম।
রঘু উত্তর দেয়, উই মিট ওয়ান্স অ্যাগেন। তখন রিচি বলে, দেখ আমরা আসলেই 12 বছর পর আবারও দেখা করলাম। এরপর রিচি রঘুকে বলে সে আসলে নিজেই রিচি, আর ব্যাগটা ফিরিয়ে দিয়ে বন্ধু হিসেবে সঙ্গে যেতে বলে। কিন্তু রঘু জানায় সে যেতে পারবে না, কারণ রাতে তার মা তাকে খাবারের দাওয়াত দিয়েছে। তখন রিচি বলে, তুই যাওয়ার আগে আমি তোকে বাসায় পৌঁছে দেব। এরপর তারা একসাথে বোটে চলে যায়। বোটে গিয়ে দেখা যায় যে বাসুকে টর্চার করা হচ্ছে, আর রিচি তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। সে বাসুকেও ওই একই কিউবান বাচ্চার গল্প শোনায়, কিন্তু গুলি ছুটতে গিয়ে দৃশ্য বদলে বর্তমানে চলে আসে। সেখানে দেখা যায় জেলের ভিতরে থাকা দিনেশ এতক্ষণ রোজিনাকে এই সব কাহিনী ও দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করছিল। এরপর সাহিলসা ও রোজিনা মিলে রঘুর বাড়ির সামনে যায়। সেখানে সাহিলসাকে দেখে রঘুর মা দ্রুত এসে জানতে চায় যে এত রাতে এখানে কি করছো। সাহিলসা জানায় একজন বন্ধু আসবে, তার জন্য অপেক্ষা করছি। রঘুর মা এই কথা শুনে চলে যায়। এরপর রোজিনা দূর থেকে রঘুর মায়ের দিকে তাকিয়ে ছবি তোলে। তারপর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এরপর শুরু হয় চ্যাপ্টার 3-র গল্প, যার নাম ফিশ কারি। এই চ্যাপ্টারটা সিনেমার সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া অংশের একটি। এখানে ঘটনাগুলো রঘুর মায়ের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়। রঘুর মায়ের নাম রত্না। তিনি একা একটা বাড়িতে থাকেন আর মাছের ব্যবসা করে। একদিন মাছ বিক্রি শেষ করে রাতের বেলায় বাড়ি ফিরে শুতে যাওয়ার সময় রত্না দরজার টোকার আওয়াজ শুনে বাইরে যান। সেখানে 15 বছর আগে গ্রাম থেকে পালিয়ে যাওয়া তার ছেলে রঘুকে দাঁড়িয়ে থাকতে দেখে। এই মুহূর্তে একটা অত্যন্ত আবেগময় দৃশ্যের সৃষ্টি হয়। রত্না রঘুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর রঘুও আবেগে ভেসে পড়ে। রত্না তাকে ঘরে নিয়ে বসায় এবং গরম জল আর একটু গুড় খেতে বলে। তারপর সে জানায়, আমি তোমার জন্য মাছের তরকারি রান্না করেছি, নাও খাও। কিন্তু রঘু বলে, মা আমি তোমাকে দুবাই নিয়ে যেতে এসেছি, পাসপোর্ট রেডি হলেই আমরা দুজন মিলে দুবাই যাব। এই সব শুনে তার মা দুবাই যাওয়ার ব্যাপারে রাজি হলেও বলে যে এতদিন পরে সে এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা বলছো কেন? এখন যদি চলে যাস জানি না কবে আবার তোকে দেখতে পাবো। মায়ের কষ্ট দেখে রঘু বলে, তাহলে আমি কাল রাতে খেতে আসবো, আজকে আমাকে যেতে হবে। এই কথা বলে মায়ের হাতে কিছু টাকা দিয়ে সে চলে যায়। পরের দিন রত্না মাছ বাজারে গিয়ে সবাইকে আনন্দের সাথে জানায় যে আমার ছেলে এসেছে এবং সে আমাকে দুবাই নিয়ে যাবে। তারপর বাড়ি ফিরে মন দিয়ে মাছের তরকারি রান্না করে। রান্না করার সময় সে বারবার বাইরে তাকায় যে তার ছেলে রঘু এসেছে কিনা। এভাবে রাত অনেক গভীর হয়ে যায়, কিন্তু রঘু আর আসে না। রত্নার মনে তখন বিষণ্ণের ছায়া নেমে আসে। তাই রান্না শেষ করে হাতে খাবারের থালা নিয়ে সে দরজায় বসে থাকে। ওদিকে বাইরে জ্বালানো প্রদীপ নিভে যাওয়ার মাধ্যমেই এই চ্যাপ্টারটা শেষ হয়। আর এখান থেকে বোঝা যায় যে রঘু আর ফিরে আসবে না। এরপর শুরু হয় চ্যাপ্টার 4, যার নাম হুইসপার ইন দ্য উইন্ড। এখানে দেখা যায় চ্যাপ্টার 2-এর লাভার বয় মুন্না আর ডেমোক্রেটিক্স বোর্ডে কাজ করছিল। বোর্ডের মধ্যে তাদের কিছু সমস্যা ছিল যা তারা মিটিয়ে নিতে চেষ্টা করছে। ডেমোক্রেটিক্স মুন্নাকে বলে, আমাকে অন্ধকারে রেখে উপরে যেও না, আমার ভয় লাগে। আসলে কাজের সময় ডেমোক্রেটিক্স মুন্নাকে একটু টিটকারি দিয়েছিল, কারণ মুন্না তাকে ছাড়া নিজে একটা কাজও করতে পারে না। ডেমোক্রেটিক্সের আসল নাম সতীশ। পড়াশোনা ছেড়ে সে মুন্নার সাথেই থাকে এবং মুন্নার সাথে বোটের মেরামতের কাজ করে। এই চ্যাপ্টারে রিচি তার বন্ধুরা বিয়ার কিনতে আসার ওই দৃশ্যটা আবারও দেখানো হয়। এই পুরো কাহিনীটা মূলত ডেমোক্রেটিক্সের দৃষ্টিভঙ্গিতে মুন্নার জীবন সম্পর্কে তুলে ধরা হয়। বিয়ার দিয়ে আসার পর মুন্না ডেমোক্রেটিক্সকে জিজ্ঞেস করেছিল যে ওই ছেলেগুলো তোমাকে কি বলেছে। এখানে মুন্নার কথায় বোঝা যায় যে সে রিচি ও তার সঙ্গীদের একদমই পছন্দ করে না। তবে ডেমোক্রেটিক্স মুন্নার কথাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু মুন্না সতর্ক করছিল ওই ছেলেগুলো থেকে দূরে থাকতে হবে, না হলে সে তার বাবাকে সব বলে দেবে। তখন ডেমোক্রেটিক্স মুন্নাকে আশ্বস্ত করে যে সে মশলা দিয়ে ভালো করে মাছের তরকারি রান্না করবে, আর সেটা তার প্রেমিকা সারদার জন্য পার্সেল পাঠাবে। এই সব কথা শুনে মুন্না মজা করে ডেমোক্রেটিক্সকে বলেছিল যে আমি তোকে একটা থাপ্পড় মারবো। তারপরে দৃশ্যে দেখা যায় মুন্না ও ডেমোক্রেটিক্স মোটরসাইকেলে যাওয়ার সময় সারদাকে দেখতে পায়। সারদা তখন মাছ বিক্রি করে বাড়ি ফিরছিল, তাই তারা দুজনে সানগ্লাস পরে সারদাকে লাইন মারতে থাকে। তারা সারদার পিছে পিছে মোটরসাইকেলে যেতে থাকে। তারপর হঠাৎ বালু দৌড়ে এসে মুন্নার গাড়ি থামিয়ে তাকে বলে যে সামনের স্কুল পর্যন্ত একটু এগিয়ে দিতে। এখানে বালু ডেমোক্রেটিক্সকে মোটরসাইকেল থেকে নামিয়ে দেয়। এভাবে মোটরসাইকেল থেকে নামিয়ে দেওয়ার কারণে তার মেজাজ ভীষণ খারাপ হয়ে যায়, আর সে মেজাজ খারাপ হয়ে তার দিকে রাগ করে তাকায়।
এরপর মুন্না আর বালু চলে যাওয়ার সময় বালু মুন্নাকে বলে যে তুমি একটা মোটরসাইকেল কিনে নিও, এটা অনেক পুরাতন হয়ে গেছে। তারপর বালু আর মুন্না স্কুলে পৌঁছে যায়। সেখানে দেখা যায় জন্মাষ্টমীর জন্য বাঘের নৃত্যের প্রিন্টিং এর কাজ চলছে। বালু মূলত কালকে বাঘ সাজবে, এর জন্য স্কুলে গিয়ে নিজের গায়ে পেন্ট করতে এসেছে। যারা রং করছে তারা মুন্নাকে কাজ করতে বলে। মুন্না টাকার চিন্তা করে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় স্কুলের মধ্যে সবাইকে সাজানো হচ্ছে রং দিয়ে। এখানে আমরা দীনেশকে দেখতে পাই। দীনেশের কাছে রং করা লোকদের প্রধান ব্যক্তি জিজ্ঞেস করে শঙ্কর ভাইয়ের বাড়িতেও কি পুজো হচ্ছে? তখন দীনেশ বলে হ্যাঁ, দেহরাদুনে মেলা হচ্ছে। এভাবে রং করতে করতে অনেক রাত হয়ে যায়। এরপর মুন্নাকে রং করা ব্যক্তিদের মধ্যে প্রধান ব্যক্তি শুয়ে পড়তে বলে, কারণ তারা বাকি কাজ নিজেরাই সেরে ফেলতে পারবে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর মুন্নাকে ডেমোক্রেটিক্স বলে শঙ্কর ভাই ডাকছে। ডেমোক্রেটিক্স আর তার বন্ধু মিলে এক এক রকম সেজে তাদের কিছু টাকা দিয়ে মুন্না শঙ্কর ভাইয়ের সাথে দেখা করতে চলে যায়। সেখানে তাকে শঙ্কর ভাইয়ের লোকেরা একটু অপেক্ষা করতে বলে। মুন্না বসে অপেক্ষা করতে করতে সারদার কথা ভাবে। এদিকে দিনেশ এসে মুন্নার কাছে জিজ্ঞেস করে যে বালুকে চেনো? মুন্না উত্তর দেয় কাল রাতে তো আমরা একসাথে স্কুলে ছিলাম, তুমি এত তাড়াতাড়ি সব ভুলে গেলে কি করে? এরপর দিনেশ বলে শঙ্কর ভাই বালুর উপরে খুব রাগান্বিত। এই কথাটা শুনে মুন্না বুঝতে পারে যে কিছু একটা ঝামেলা হয়েছে। যাই হোক, শঙ্কর ভাই মুন্নাকে এবার ডেকে পাঠায়। এরপর মুন্না শঙ্কর ভাইয়ের সাথে কথা বলতে যায়। শঙ্কর ভাই সুধীর নামের এক ছেলেকে ডেকে বলে যে পিছনে কি লুকাচ্ছিস? দেখে সেটা একটা সিগারেট। শঙ্কর ভাই বলে আগে ভালো করে বিড়ি জ্বালানো শেখো। এরপর শঙ্কর ভাই মুন্নার সঙ্গে তার 58 নম্বর বোটে নিয়ে আলোচনা করে। সে বলে বোটটা খুব সমস্যা দিচ্ছে, একটু দেখে নিতে হবে। এরপর তারা ইঞ্জিনের কথাবার্তা শেষ করে। এই সময় শঙ্কর ভাই লক্ষ্য করে রিচি ও তার বন্ধুরা বালুকে খুঁজতে যাচ্ছে। এই সব দেখে মনে হচ্ছে যে কিছু একটা গোলমাল হয়েছে। পরের দৃশ্যে দেখা যায় মুন্না সমুদ্রের পাড়ে বসে আছে, আর তার সামনে বসে আছে সারদা। কিছুক্ষণ পর ডেমোক্রেটিক্স দৌড়ে এসে সারদাকে কিছু একটা বলে। সারদা এই কথা শুনে দৌড়ে সেখান থেকে চলে যায়। তারপর মুন্না উঠে ডেমোক্রেটিক্সের কাছে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন ডেমোক্রেটিক্স জানায় রিচি ও তার বন্ধুরা বালুকে খুব মেরেছে, এমনকি মাথা ফাটিয়ে তাকে অজ্ঞান করে কোথাও নিয়ে গেছে। বালু মূলত সর্দার বড় ভাই। মুন্না সরদাকে খুব ভালোবাসে, তাই বালুকে খুঁজতে সেও সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় সে জিজ্ঞেস করে যে এটা কোথায় হয়েছে। জবাবে সে বলে চৌরাস্তায়। এবার রাস্তায় যাওয়ার পথে মুন্নার সাথে দেখা হয় শৈলাসের। মুন্না তাকে জিজ্ঞেস করে যে আশেপাশে কোথাও ঝগড়া হয়েছে কিনা। শৈলাস মূলত মুম্বাই থেকে সদ্যই ফিরে এসেছে, তাই সে এই ব্যাপারে কিছুই জানে না। মুন্না আবারও জিজ্ঞেস করে যে বাঘ সেজে যারা নাচছিল তাদেরকে দেখেছ কিনা। জবাবে শৈলাস বলে আমি তাদেরকে বাস স্ট্যান্ডে দেখেছি। এই কথা শোনার পর মুন্না আরো খুঁজতে থাকে এবং এভাবেই আরো একজনকে জিজ্ঞেস করেছে যে বাঘ সেজে বালুকে নাচতে দেখেছ কিনা। তখন সেই ব্যক্তিটা বলে সুধীর তো তাকে অটোতে করে নিয়ে যাচ্ছিল, মনে হয় বড় কোনো ঝামেলা হয়নি। তাই শঙ্কর ভাইয়ের কথা মতো মুন্না চলে যায় হারবারের 58 নম্বর নৌকার মেরামতের জন্য। তবে সেখানে সে জানতে পারে যে 58 নম্বর নৌকাটা নিয়ে রিচি সকালে মাছ ধরতে গেছে। তারপর মুন্না শঙ্কর ভাইয়ের নৌকার বন্দরে চলে আসে। সেখানে দেখা যায় 58 নম্বর নৌকা ডাঙায় তুলে ফেলা হচ্ছে। সুধীর তাকে দেখে বলে যে তুমি এখানে কি করছো, গিয়ে ইঞ্জিন সামলাও। যাই হোক, এসব কথা শুনে মুন্না যখন ইঞ্জিনের ঘরে কাজ করছিল তখন উপর থেকে সে কারোর আওয়াজ শুনতে পায়। সে একটা লোককে বলতে শুনে যে রক্তের দাগ দেখা যাচ্ছে কিনা। আর এই কথাটা শুনে মুন্না মনে করতে থাকে যে রিচি বালুকে সমুদ্রের মাঝখানে মারার পর এখানে নিয়ে এসেছে। আর ঠিক এভাবেই চ্যাপ্টার 4 এখানেই শেষ হয়। এরপর শুরু হয় চ্যাপ্টার 5। এই চ্যাপ্টারের নাম কা। নামটির কারণ হলো বালু কাককে খুব ঘৃণা করে। এখন কেন ঘৃণা করে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। চ্যাপ্টারের শুরুতেই দেখা যায় মুভির বর্তমান সময়ে বালু রোজিনার সাথে সাক্ষাৎকার দিতে ভয় পাচ্ছে। সে কিছুই বলবে না বলে ছটফট করছে, এমনকি দৌড়ে পালানোর চেষ্টা করছে। এরই মাঝে দেখা যায় যে সে একটা কাককে কা কা বলে ডাকার জন্য ঢিল ছুঁড়ে মেরেছে। এই চ্যাপ্টারে মূলত প্রথমবারের মতন বালুর মুখে ঘটনার আসল বর্ণনা মেলে। গল্পটিতে এবার দেখা যায় তার দৃষ্টিভঙ্গি থেকে। অনেক কষ্টে তার বন্ধু তাকে সাক্ষাৎকার দিতে রাজি করায়, কিন্তু তবুও সে মেজাজ দেখে কিছু বলবে না বলে পণ করে। এরপর সে কাকের প্রসঙ্গ তুলতে গিয়ে নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা বলতে শুরু করে। সে জানায় যেদিন ওই ঘটনা ঘটেছে সেদিন থেকেই কাকটা তার পিছনে লেগেই আছে। রোজিনা তখন জানতে চায় কি ঘটনা। জবাবে বালু বলে একদিন সে সমুদ্রের মাঝখানে মাছ ধরতে গিয়ে বড় একটা কাঠের টুকরো পায়। সেটা বাড়ি নিয়ে এলে রাতের বেলায় কাক তাকে ডেকে ডেকে খুব বিরক্ত করছিল।
তাই সে রেগে মেগে সেই ঘরের মধ্যে থাকা ওই কাঠের টুকরোটা কাকের দিকে ছুঁড়ে মারে, যার কারণে কাঠের টুকরোটা শব্দ করে ভেঙে যায়। কিন্তু এখানেই দেখা যায় এক বিশাল কাহিনী। সে দেখতে পায় এই কাঠের মধ্য থেকে জ্বলজ্বল করে উঠছে স্বর্ণ। এমন এক সোনা যার মূল্য কোটি টাকা। সে বুঝতে পারে যে এটা কোনো সাধারণ জিনিস নয়, আর বিদেশে এই সোনার মূল্য হয়তো অনেক অনেক গুণ বেশি। তাই সে চিন্তা করতে থাকে সমুদ্রের অনেক গভীরে হয়তো এরকম আরো স্বর্ণ পাওয়া যায়। তখন রোজিনা তাকে জিজ্ঞেস করে যে এখন সেই স্বর্ণ কোথায় আছে। তখন বালি উত্তর দেয় যে সে ওই স্বর্ণগুলো মুম্বাইয়ের একটা গ্যাংস্টারের কাছে বিক্রি করে দিয়েছিল। সেই লোক তাকে অ্যাডভান্স হিসেবে 10,000 টাকা দেয় আর তাকে প্রতিজ্ঞা করে 50% লাভ তাকে দিয়ে দেবে। তবে এরপরে শঙ্কর ফোন করে জানায় যে স্বর্ণ চুরি হয়ে গেছে, তাই যতদিন সে সোনা খুঁজে না পাবে ততদিন তার কোনো লাভের টাকা সে ফেরত দেবে না। এরপর বালি জানায় যারা ওই স্বর্ণ চুরি করেছে তাদের খুঁজতে শঙ্কর ব্যাপারীও কাজ করছিল। সে জেনে গিয়েছিল যে বালি মুম্বাইয়ের মার্কেটে স্বর্ণ বিক্রি করেছে এবং স্বর্ণের খোঁজে রিচিকেও পাঠিয়েছিল। এই কথা শুনে রোজিনা বলে শঙ্কর ব্যাপারী তো আমাকে বলেছিল সে মাছের ব্যবসা করতে গিয়েছিল। তখন বালি বলে শঙ্কর ব্যাপারী একটা বাটপার, সে কালোবাজারি করে আর মানুষকে বলে হালাল ব্যবসা করছে। এই কথা বলার পর দেখা যায় যে বালি আর মুন্না সেই সাজসজ্জার স্কুলে বসে নেশা করছে। বালি তখন কাকের ব্যাপারে মুন্নাকে উল্টাপাল্টা কথা বলছিল। এখানে বালিকে মুন্নার কাছে সেই সোনার বিষয়েও কিছু কথা বলতে শোনা যায়, কিন্তু মুন্না অতিরিক্ত নেশা করার কারণে ভাবের জগতে হারিয়ে যায় আর সারদার কথা ভাবতে শুরু করে। তবে তখনই বালি ধমক দিয়ে বলে যে আমার সঙ্গে বসে আমার বোনকেই ভাবছিস। এরপর মুন্না উঠে সেখান থেকে চলে যায়। এদিকে বালি নেশায় ডুবে কাকের আওয়াজ শুনতে থাকে। মিউজিকের সাথে সাথে দেখা যায় পরের দিন বালি বাঘ সেজে নাচছে আর আকাশের দিকে তাকিয়ে কাক খুঁজছে। হঠাৎ রিচি পিছন থেকে এসে তার মাথায় আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। পরের দৃশ্যে দেখা যায় রিচি বালিকে নিয়ে নৌকার মধ্যে সমুদ্রের মাঝখানে গেছে এবং টর্চার করছে। সে বালিকে বলে বাঘের মতো থাকতে, কিন্তু বালি তা পারছে না। বালির কান্না শুনে রিচি বলে তুই তো কুকুরের মতো কাঁদছিস রে। এরপর সে বালির মুখে বন্দুক ধরে কিউবান বাচ্চা আর সেই মান্ডুয়ার বাচ্চার গল্প শোনায়, মানে আজকে তাকে বলি দিতে হবে। যাক, রিচি প্রশ্ন করে কিউবান বাচ্চাকে যখন কোনো কারণ ছাড়া মারছিল তখন সে কি ভাবছিল, খুব কনফিউজ হচ্ছিল তাই না? বালি ভয়ে ভয়ে হ্যাঁ আবার না বলতে থাকে। রিচি তখন উঠে দাঁড়িয়ে বলে আমাদের বাঘ কনফিউজ না, এটা জেনেও আমি তোকে গুলি করতে যাচ্ছি। এই বলে সে বালির দিকে গুলি করতে যায়, কিন্তু ইচ্ছা করে গুলিটা অন্যদিকে ছুড়ে দেয়। এরপর দেখা যায় রিচি ইচ্ছাকৃতভাবে তার বন্ধু রঘুকে গুলি করে ফেলেছে। সে রঘুকে বলে 8 বছর রিমান্ডে থাকার স্বাদ কেমন জানিস? তোর জন্যই আমাকে রিমান্ড খাটতে হয়েছে। তুই পালিয়ে বেঁচে গেছিস, কিন্তু শাস্তি পেতে আমাকে হয়েছে। এই কথা বলে সে রঘুকে সেখানেই খতম করে দেয়। এবার রঘু মারা গেলে রিচি সুধীরকে বলে যে ওকে পানিতে ফেলে দিতে। এই সময় দীনেশ লাল ব্যাগের মধ্যে ওই সোনাটাও খুঁজে পায়, যে ব্যাগটা রঘুর কাছেই ছিল এবং যা সে মুম্বাইয়ের গ্যাংস্টারদের কাছ থেকে চুরি করে এনেছিল। তারপর শুরু হয় ফাইনাল চ্যাপ্টার রিজন। এখানে দেখা যায় রিচি আর রঘুর ছোটবেলার দৃশ্য। একদিন রঘুকে এক ছেলে মারছিল, তখন রিচি তাকে বাঁচাতে গিয়ে সেই ছেলের পেটে ছুরি মেরে দেয়। তারপর তারা দুজন একসাথে দৌড়ে পালায়, কিন্তু একটা জায়গায় এসে রঘু নদী বন্দরের দিকে দৌড় শুরু করে। তখন রিচি বলে রঘু ওই দিকে না, কিন্তু রঘু বুঝিয়ে দেয় যে সে রিচির সাথে যাবে না। এরপর সে মুম্বাইয়ের দিকে যাওয়া একটা নৌকার মধ্যে লুকিয়ে মুম্বাই চলে যায়। রিচি দাঁড়িয়ে থেকে তা দেখে এবং তার মনে প্রচন্ড রাগ জন্ম নেয়। মূলত এই কারণে রিচি পরে রঘুকে গুলি করে মেরে ফেলে। এরপর দেখা যায় মুন্না সমুদ্রের পাড়ে বসে সিগারেট খাচ্ছে এবং ভাবছে রিচি বালিকে মেরে ফেলেছে। তাই সে চিন্তা করতে থাকে যে সে রিচিকে মেরে ফেলবে। এরপর সে মোটরসাইকেল নিয়ে বালির বাড়ির সামনে যায় এবং দেখে সারদা একলা বসে আছে। এখানে সারদা তার ভাইয়ের জন্য প্রচন্ড দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করছিল। এটা দেখে মুন্নার আরো বেশি কষ্ট লাগে আর তার মধ্যে জন্ম নেয় প্রচন্ড ক্ষোভ। এরপর সে রিচিকে মারার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাঘের নৃত্যের অনুষ্ঠানে চলে যায়, কিন্তু সে তো আর জানতো না যে পিছে পিছে বালি খুঁড়িয়ে খুঁড়িয়ে তার বাড়িতে ঢুকছে। সারদা তাকে দেখে দৌড়ে আসে এবং ধরে ঘরে নিয়ে যায়। তবে মুন্না কিন্তু এই দৃশ্যটা দেখতে পায় না। সে ধরে নেয় যে রিচি বালিকে মেরে ফেলেছে। তাই অনুষ্ঠানে গিয়ে মুন্না লুকিয়ে দীনেশের ব্যাগ থেকে বন্দুক নিয়ে নেয় এবং নাচতে নাচতে সুযোগ বুঝে রিচিকে গুলি করে বসে।
আশেপাশের প্রচণ্ড শব্দে কেউ কোনো কিছু বুঝতেও পারে না। এদিকে গুলি খেয়ে রিচি পড়ে যায় এবং দেখতে পায় মুন্না বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। তখন রিচির কানে প্রতিধ্বনি হতে থাকে সেই পুরাতন কিউবিয়ান বাচ্চা আর মান্ডুর বাচ্চার গল্প। এখানে রিচি মূলত যেভাবে সবাইকে কনফিউজ করে ভয় দেখাতো, এবার ঠিক সে একইভাবে নিজেই কনফিউজ হয়ে যায়। তার মনে এখন কেবল একটাই প্রশ্ন, মুন্না কেন তাকে মারল? এই প্রশ্ন করতে করতে সে বুঝে যায় যে সে নিজেই এখন সেই কিউবিয়ান বাচ্চা। এদিকে রিচি মারা যাওয়ার পর দিনেশ প্রচন্ড রেগে যায়। সে বুঝে যায় মুন্নাই রিচিকে হত্যা করেছে। এরপর সে বন্দুক হাতে সমুদ্রের পাড়ে বসে থাকা মুন্নাকে খুঁজে বের করে এবং পিছন দিক থেকে সে গুলি করে বসে, যার কারণে মুন্না এই সিনের মাধ্যমে মারা যায়। তবে মারা যাওয়ার সময় মুন্নার কল্পনায় সারদাকে ভাবে, যে সারদার সঙ্গে সে কোনোদিনই ভালোভাবে কথা বলেনি, এমনকি কোনোদিন সে রোমান্টিক সময়ও কাটায়নি। তাদের মধ্যে যে ভালোবাসা ছিল সেটা ছিল শুধুমাত্র অন্তর্নিহিত। কিন্তু মৃত্যুর আগে তার কল্পনায় সে দেখতে পায় সমুদ্র পাড়ে সারদার পাশে সে বসে আছে। দুজন দুজনের খুব কাছে এসেছে আর তার জীবন এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর ঠিক এখানেই এই গল্পের এন্ডিং শুরু হয়ে যায়। রোজিনার ভয়েস ওভারে শোনা যায় যে আসলে কেউই জানে না ঠিক কি ঘটেছিল। প্রত্যেকেই তাদের নিজেদের মতন করে ঘটনার বর্ণনা করে আর প্রত্যেকটা গল্প থেকে তৈরি হয় আলাদা আলাদা অনুভব। তারপর দেখা যায় বালি মনে করে রঘু সোনা চুরি করে সেটাকে বিক্রয় করে দুবাই সেটেল হতে চেয়েছিল, কিন্তু রঘুর মারা যাওয়ার জন্য সে কাককে দায়ী করে। বালির কথা শুনে মনে হয় সে এক ধরনের অবিশ্বাসী এবং কাকের সাথে তার সম্পর্কটা এই দৃষ্টিভঙ্গিকেই ইঙ্গিত করে। তবে বালির ভাবনায় একটা ভিত্তি ছিল, কারণ সত্যি সত্যি রঘু লাল ব্যাগটা চুরি করেছিল। এখানেই প্রশ্ন এসে যায়, দৃষ্টিভঙ্গির কোনটা সত্য বা কোনটা মিথ্যা? প্রত্যেকেই তাদের নিজস্ব হিসাব অনুযায়ী গল্প বলেছিল, কিন্তু সত্যটা কি তা কেউই জানে না। আর এই দ্বিধা আর বিভ্রান্তির মধ্যে দিয়েই এই অসাধারণ সিনেমাটা আগাতে থাকে। এরপর দেখা যায় জেলে বন্দি থাকা দিনেশ বলে, না না, রিচি রঘুকে মারেনি, কেননা আমি ওখানেই ছিলাম। তারা দুজনে তো ছোটবেলার বন্ধু, রিচি রঘুকে কিভাবে মারতে পারে? তখন রোজিনা দিনেশকে জিজ্ঞেস করে, তাহলে রঘুকে সেদিন কে মেরেছে? তখন দিনেশ বলে, এটা আমি জানি না, তবে সেদিন যখন আমরা রঘুকে নিয়ে ফার্ম হাউসের দিকে যাচ্ছিলাম তখন হঠাৎ রঘু গাড়ি থেকে নেমে বলে, আমার একটা জরুরি টেলিফোন করা লাগবে। এরপর টেলিফোন করতে যাওয়ার পর থেকে তাকে খুব বিষণ্ণ দেখাচ্ছিল। তারপর সে বলে বিকালে তার মায়ের সাথে সে দেখা করবে। এরপর কি হয়েছিল সেটা আমি জানি না। দিনেশের কথা থেকেও এখানে একটা রহস্য তৈরি হয়। সেও নিজের মতন করে তার দৃষ্টিভঙ্গি থেকে তার চিন্তা ভাবনা দিয়ে একটা গল্প বলে। এরপর শৈলেশ রোজিনাকে বলে হয়তো রঘু চুপচাপ করেই মুম্বাই চলে গিয়েছিল, কারণ মুম্বাইয়ের যে গ্যাংস্টার আন্ডারে সে কাজ করত তারা হয়তো কোনোভাবে জেনে গিয়েছিল যে সে ফিরে এসেছে। এখন ওরা তাকে মেরে ফেলবে বলে হয়তো রঘু তাদের কাছেই ফিরে গেছে। হ্যাঁ, তবে যদি সে সত্যি সত্যি দুবাই চলে যেয়ে থাকে তাহলে সে অবশ্যই আমাকে ফোন করবে। তার মানে এখানে শৈলাসের দৃষ্টিভঙ্গি থেকে নিজের মনের মতন করে কথা বলতে শোনা যায়, কারণ রঘু শৈলাসকেও দুবাই নিয়ে যাওয়ার কথা বলেছিল। তারপর এন্ডিং সিনে রোজিনার ভয়েস ওভারে রোজিনাকে দেখা যায় আর তাকে বলতে শোনা যায় যে এতগুলো ঘটনা শোনার পর আমি কিভাবে একটা সিদ্ধান্তে আসব। কোনো একটা ঘটনা উপসংহার ছাড়া বলা ভুল হবে, তাই আপনি যদি প্রত্যেকটা ঘটনা এবং প্রত্যেকটা দৃষ্টিভঙ্গির দিকে নজর দেন তাহলে আপনিও হয়তো আপনার উত্তর এবং উপসংহার নিজেই খুঁজে পাবেন। একদম ফাইনাল সিনে রোজিনাকে বলতে শোনা যায়, আমি কিভাবে একটা সিদ্ধান্তে পৌঁছাবো। প্রত্যেকেই তো বলছে নিজের দৃষ্টিভঙ্গি থেকে, তাহলে সত্যটা হয়তো এক একজনের চোখে এক এক রকম। হয়তো সত্য এটাই, কিন্তু আমরা সবাই যা দেখি তা আলাদা আলাদা কোণ থেকে। আর ঠিক এই মুহূর্ত দিয়েই এই মুভিটা এখানেই শেষ হয়।